আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। সামিনী আসাদ, তাই না? আমাদের আগের ছাত্র কে কে আছে? ইয়ে আছে আসসালামু আলাইকুম স্যার। মোহতাসিন মুনতাকি, আইডি নাম্বার স্যার 10462, তাই না? জি স্যার। তারপরে রাজওয়ানের রশিদ কি জানি একটা আছে না, ও কই আসে না? আসতেছে মনে হয় স্যার। আব্দুল কাইয়ুম ভুঁইয়া একটা আছে না? জি স্যার। হুম। তো কেমন আছো সবাই? আমাকে অবশ্য চিনবে না, মনটাকে চিনি একটু, আর বাকিরা হয়তো আমাকে দেখো নাই। নতুন ছাত্র যারা, তারা আমাকে প্রথম দেখছো, আর মনটাকে আমাকে আগে থেকে দেখে। যাই হোক, পরিচয় আমরা দিব। সবাই অন্য কলেজ থেকে অনেকে আসছে, নতুন নতুন মুখ অনেক, যদিও নতুন মুখগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না কলেজের মধ্যে, শুধু ভিডিওর মধ্যে দেখলেও তাও তোমাদের ছবি তো আর সবার দেখা যাচ্ছে না, প্রোফাইল পিকচার দিয়ে রাখছো। 2-4 জনের ছবি টবি দেখো দেখি একটু। একজন দেখতে পেলাম, আব্দুল্লাহ আল মামুন নাকি? 12477, জি স্যার। 12475 হচ্ছে আব্দুল্লাহ। যাই হোক, ছবি দেখান লাগবে না, আবার ছবি দেখাতে গেলে আমাদের হয়তো পরে দেখা যাচ্ছে ভিডিও বন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি আসলে আমার পরিচয় দিব একটু পরে। তারপর সবাই যে আমাদের কলেজে এসে ভর্তি হয়েছে, এই জন্য সবাইকে অবশ্যই স্বাগতম, স্বাগতম। তো আমরা আমাদের মূল জিনিসে চলে যাই, সবাই সেখান থেকে আমাদের পরিচয়গুলো আইডেন্টিফাই করতে পারবা কার কি অবস্থা। মানে বান্ধবীরে কিছু কোন আমি কিছু কোন কয় পাগল টাগল সবাই মিউট করে বলো, আমি মিউট করে দিচ্ছি অবশ্য। তো যাই হোক, আমার পরিচয় এখানে আছে, জাফর ইকবাল, সংক্ষেপে জিয়া স্যার নামে সবাই চেনে কলেজে। আমার আসল নাম কিন্তু আসলে জাফর ইকবাল, জিয়া মানে হচ্ছে জাফর ইকবাল, এতে অ্যাকাউন্টিং এর। আর আমি প্রভাষক হিসাব বিজ্ঞান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি। আর তোমাদের পরিচিতি অবশ্যই আমরা এখন এইভাবে নিতে পারবো না, আমরা হয়তো ক্লাসে যদি খুব শীঘ্রই যেতে পারি তাহলে হয়তো তোমাদের কাছ থেকে পরিচিতি নিব। তবে সবাইকে আমরা আমাদের এই নতুন চত্বরে, অর্থাৎ নতুন ভবনে বা নতুন আঙ্গিনায় তোমাদেরকে স্বাগতম। প্রথমত আমাদের এই কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে সুস্বাগতম এবং ফুলের শুভেচ্ছা। বিশেষ করে নতুন কলেজ, নতুন পরিবেশ, সবকিছু তোমার কাছে নতুন হলেও ভালো লাগবে। প্রতিষ্ঠানের বিশাল বড় এরিয়া, যেখানে আছে খেলার মাঠ, সবুজ আঙ্গিনা, সব মিলিয়ে তোমার অবশ্যই ভালো লাগবে যদি তুমি কলেজে ক্লাস করে ফিরে যেতে পারো। আর করোনা পরিস্থিতি অনুকূলে হলে বা কলেজ খোলার মতো পরিস্থিতি হলে অবশ্যই তোমার খুব ভালো লাগবে কলেজের পরিবেশ। এখন আপাতত ভিডিওর মধ্যে অথবা এই অবস্থায় তোমার হয়তো খুব একটা ভালো লাগবে না, কারণ সবার সামনে দেখা দেখি হয় না, হয়তো ভিডিওতে কথা বলা হয়, এতটুকুই। এরকম জুম অ্যাপের মাধ্যমে ক্লাস অনেকেরই ভালো লাগে না। তারপরও কিছু করার নেই, পরিস্থিতি আমাদের অনুকূল না হওয়া পর্যন্ত হয়তো এভাবেই ক্লাস নিতে হচ্ছে বা হবে। তো যাই হোক, সবাইকে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সবুজ আঙ্গিনায় নবীন সবাইকে ফুলের শুভেচ্ছা এবং সুস্বাগত। তো আমরা আসলে, আমি মূলত হিসাব বিজ্ঞানেরই টিচার। আমার ক্লাস সপ্তাহে তোমাদের অনলাইনে একটা, আর যদি রেগুলার তোমরা আমাকে কলেজে পাও সেখানে অবশ্য 2টা পাবা, জোড়া ক্লাস। আর
সব পরিচয় আমি দিয়েছি অলরেডি। তো তোমাদের পরিচয় হয়তো এখন সবাই এইভাবে নেওয়া যাবে না, কারণ 40 মিনিটের ক্লাস, তো খুব স্বল্প সময়ের ক্লাস। তো আমরা আসলে মূলত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বেসিক কনসেপ্টগুলো খুবই জরুরি বিষয়, কারণ তারা একসময় হাঁপাতে থাকে অথবা বলতে থাকে যে আমি কিছুই বুঝি না স্যার, আমি তো পারবো না মনে হয় হিসাব বিজ্ঞান, তাহলে আমাকে কি অন্য গ্রুপে চলে যেতে হবে স্যার। অনেকে এরকম কথা বলে। এই কারণে আমি যেটা মনে করি, সব সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্লাস কমার্সে যারা ছিল অতীতে, তাদের সবারই মৌলিক বিষয়গুলো আয়ত্ত নিয়ে সামনে আগানো উচিত। অর্থাৎ মৌলিক ধারণাগুলো নিয়ে আজকে আমি ক্লাস করব। মৌলিক বলতে হিসাব বিজ্ঞানের কিছু বেসিক নিয়ম আছে বা বেসিক কনসেপ্ট আছে, যার ভিত্তিতে হিসাব বিজ্ঞানটা করা হয় বা ক্লাসগুলো আমরা করে থাকি। তো এই যে হিসাব বিজ্ঞানের যে মৌলিক ধারণা, এই মৌলিক ধারণাগুলো যারা যত বেশি আয়ত্ত নিতে পারবে, তার জন্য হিসাব বিজ্ঞান মোটেও কঠিন না, খুব সহজ বিষয়। খুব সহজ বিষয়। কমার্সের প্রেক্ষাপটে অনেকেই মনে করে কঠিন, আসলে কিন্তু অত কঠিন না। কিন্তু যদি সে বেসিক নলেজগুলো খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারে, তার জন্য হিসাব বিজ্ঞান কোনোভাবেই কঠিন না। তো আমরা এখানে মৌলিক ধারণার কিছু কনসেপ্ট, যেমন অ্যাকাউন্টিং কিসের ভিত্তিতে চলে, ওই কনসেপ্টগুলোর ভিত্তিতে চলে। শুধু তাই না, অ্যাকাউন্টিং এ ডেবিট ক্রেডিট কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করি, এবং অ্যাকাউন্টিং এর যে বেসিক রুলস, হিসাব সমীকরণ, সেটা কিভাবে আমরা করি, এগুলো কয়েকটা চিত্র এখানে দেখতে পাচ্ছ। তো তার ভিত্তিতে আমরা আজকে আলোচনা করব মূলত এই তথ্যগুলোর ভিত্তিতেই। তো প্রথমত এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবা, শিক্ষার্থীরা যারা এখানে অ্যাটেন্ড করেছো বা জয়েন করেছো, তারা হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান কি তা বর্ণনা করতে পারবে। মানে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান দুটার মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। এক সময় আমরা বর্তমানে যে হিসাব বিজ্ঞানটা এখন বলে থাকি, সেটা কিন্তু অতীতের নাম হিসাব বিজ্ঞান ছিল না, অর্থাৎ অতীতে এটাকে হিসাব রক্ষণ বলা হতো। তারপরে নেক্সট হচ্ছে হিসাব বিজ্ঞান উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। উদ্দেশ্য কি, কেনই বা আমরা হিসাব বিজ্ঞান করব, ভবিষ্যতে আমাদেরই বা কি লাভ অথবা প্রতিষ্ঠান কি বেনিফিট পাবে। তারপরে আমরা সেটা হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে বর্ণনা করতে পারবে, কারা আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ব্যবহার করে। বর্তমান সময়ে এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এআইএস। তার মানে কি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে যেটা বলা হয় যে অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা, একটা তথ্য ভান্ডারও বলা যেতে পারে। তাইলে এই তথ্যের ব্যবহারকারী কারা। নেক্সট হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে, কোন দেশে কখন এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি লাভ করলো এবং এই উৎপত্তির ইতিহাস বা কতটুকু, তা তুমি বলতে পারবা। এরপরে আজকে ঘটনা কি তার প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করতে পারবে। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এটা, ঘটনা এবং তার প্রকারভেদ, এবং একই সাথে লেনদেন কি তার উপাদান সমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো আমরা আসলে এইখানে যে মৌলিক বিষয়গুলো আনলাম, এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে হিসাব বিজ্ঞান সম্পর্কিত ধারণা, যার ভিত্তিতে তুমি হিসাব বিজ্ঞানকে মোটামুটি ভালোভাবেই বুঝতে পারবা এবং আগাতে পারবা। আর যদি তুমি মনে করো যে স্যার এগুলা দরকার কি, এগুলো তো আমরা সবাই পারি, এখানে সবাই অবশ্যই এগুলো পারে না। আমরা সবাই বলতে হয়তো যারা হয়তো 9-10-এ কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা হয়তো কিছু একটু পারতে পারে, বাট যারা সায়েন্স থেকে একবারই আসছো, ভর্তি হয়েছো, তাদের জন্য এটা একটা কঠিনই মনে হবে। কেন কঠিন মনে হবে, কেন মনে মনে ভাববা যে স্যার এগুলো তো নতুন, আমি কিছু জানি না। এই জন্য আমি আসলে প্রাথমিকভাবে এই ধারণাটা দিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করব তোমাদেরকে নিয়ে। অবশ্যই তোমরা আমার সাথেই থাকবা আশা করি, এবং যেটা কথা বলবো আমরা সেটার মনোযোগ দিয়ে শুনবা। শুনলে খুব খুশি হব, এবং একই সাথে তোমারও উন্নতি ঘটবে, সেটাও আমার ভালো লাগবে যদি তুমি পারো। তো আমরা চলে আসি পরবর্তী স্লাইড। হিসাব রক্ষণ কি। প্রথম, হিসাব রক্ষণ কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব রক্ষণ বলে। মানে হিসাব রক্ষণের কাজ হচ্ছে শুধুমাত্র টাকার অঙ্কে, বাংলাদেশের প্রেক্ষাপটের টাকায় পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা, কলা কৌশল, টেকনিক। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু রেকর্ডিং ট্রানজাকশন। মানে হিসাব বিজ্ঞানের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার একটা কলা কৌশলকে আমরা হিসাব রক্ষণ বলি। তো এখন লেনদেনগুলা বলতে কি বোঝায় সেটা আমরা পরে বলবো, তবে প্রথমে মনে রাখবা লেনদেন হতে হলে অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে।
তো এটা হচ্ছে প্রাচীন যুগের ধারণা ছিল যে লেনদেন লিপিবদ্ধ করার, এটাকে প্রাচীন যুগে বা আগে বুক কিপিং বলা হতো, বর্তমানে যদিও অ্যাকাউন্টিং বলা হয়। আবার 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, আমি একটু আগে বলছি, ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংরক্ষণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণকে হিসাব বিজ্ঞান বলে। মানে একটা ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠান ব্যবসা করতেছে, তার আর্থিক লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হবে, প্রথমে শ্রেণীবদ্ধকরণ করতে হবে। লিপিবদ্ধকরণের কাজটা করে জাবেদা এবং সহায়ক জাবেদা, অর্থাৎ জাবেদা শ্রেণী বিভাগ। শ্রেণীবদ্ধকরণের কাজ করে খতিয়ান। সংরক্ষণ, সংরক্ষণ মানে জাবেদা খতিয়ান দুইটার মাধ্যমেই সংরক্ষিত হয়। ফলাফল নির্ণয়, এটা হচ্ছে আর্থিক অবস্থার আর্থিক বিবরণীর প্রথম ধাপ, বিশদায় বিবরণীর মাধ্যমে ফলাফল বা লাভ ক্ষতি বের করা হয়। ও বিশ্লেষণকে হিসাব বিজ্ঞান বলে। বিশ্লেষণ মানে এটা ব্যাখ্যা করা হয় যে লাভ ক্ষতি কি পরিমাণ হলো, এই সামগ্রিক প্রক্রিয়াটাই হিসাব বিজ্ঞান। তার মানে হিসাব রক্ষণ থেকে হিসাব বিজ্ঞানের ধারণাটা একটু ব্যাপক। তাহলে আমরা ব্যাপক অর্থে বলতে পারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সমূহকে সুশৃঙ্খলভাবে মানে নিয়মতান্ত্রিক উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়পূর্বক সংশ্লিষ্ট ব্যবহারকারীদের অবগতির জন্য তথ্য উপস্থাপনের কার্যক্রমকে হিসাব বিজ্ঞান বলে। মানে হিসাব বিজ্ঞানের কাজটা কিন্তু শুধুমাত্র হিসাব রক্ষণের মতো না, লিপিবদ্ধ করার কলা কৌশল হচ্ছে হিসাব রক্ষণ, কিন্তু হিসাব বিজ্ঞান শুধু লিপিবদ্ধ করেই ক্ষান্ত না, এখানে আবার শ্রেণীবদ্ধকরণ করে লেনদেনগুলোকে, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ফলাফল বের করে এবং আর্থিক অবস্থা নির্ণয় করে যে তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলো যারা ব্যবহার করে তাদেরকে বা তাদের অবগতির জন্য উপস্থাপনের কার্যক্রমে হচ্ছে হিসাব বিজ্ঞান। তা আমরা হিসাব বিজ্ঞান বলতে পারি একটা ব্যাপক ধারণা, এটা সংকীর্ণ ধারণা না, এটা একটা ব্যাপক ধারণা যার মাধ্যমে কতগুলো বিষয়কে একত্রিত করা হয়। আর হিসাব রক্ষণের কাজটা শুধুমাত্র সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করার কলা কৌশল। তাহলে দুটার মধ্যে পার্থক্য কিন্তু আছে। তো আমরা বর্তমান যুগে এই জন্যই এটাকে হিসাব বিজ্ঞান বলে থাকি, এই জন্যই এটাকে তথ্য ব্যবস্থাও বলে থাকি। এরপরে আমরা চলে আসি পরবর্তী স্লাইড, যেটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে আমরা কেনই বা হিসাব বিজ্ঞান করব, বা ব্যবসা প্রতিষ্ঠান কেনই বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেনগুলো লিপিবদ্ধ বা শ্রেণীবদ্ধকরণ করবে। মূলত উদ্দেশ্য প্রধানত 2 প্রকার, যথা মুখ্য উদ্দেশ্য ও গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য মানে প্রাইম অবজেক্টিভ বলা হয় যেটাকে, এটা হচ্ছে প্রধান। তোমার যেমন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হওয়ার পিছনেও মুখ্য উদ্দেশ্য ছিল যে আমি একটা ভালো পরিবেশ পাবো পড়ালেখার জন্য, ভালো আঙ্গিনা পাবো যেখানে খেলাধুলা করার সুযোগ পাবো, ভালো কিছু অপরচুনিটি পাবো যেখানে আমি আমার নিজেকে বিকশিত করতে পারবো। সেই উদ্দেশ্যে তুমি এখানে ভর্তি হয়েছো। তো তোমার উদ্দেশ্য যেন সফল হয় সেই উদ্দেশ্য আমরা শুভকামনা রইল। তো এখানেও অ্যাকাউন্টিং এরও সেরকম উদ্দেশ্য রয়েছে, 2টা উদ্দেশ্য, একটা মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য মানে প্রাইম, এটা ছাড়া অ্যাকাউন্টিং কোনোভাবেই মানে সামনের দিকে এগোতে পারে না। 1, সুষ্ঠু ও স্থায়ী হিসাব রক্ষণ। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো প্রতিনিয়ত সংগঠিত লেনদেনগুলো সুষ্ঠু ও স্থায়ীভাবে বইতে লিপিবদ্ধ করা। সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা মানে জাবেদার মাধ্যমে আমরা লিখি, আর স্থায়ীভাবে যদি আমরা লিপিবদ্ধ করার কথা বলি তাহলে আমরা খতিয়ানের মাধ্যমে লিপিবদ্ধ করি। প্রথমে লেনদেনগুলোর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন জাবেদা ও সহকারী বইতে লিপিবদ্ধ করা হয়, অতঃপর স্থায়ীভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। মানে প্রথম কাজ হচ্ছে তুমি লেনদেনগুলোকে জাবেদায় লিখবা অথবা সহকারী বইতে লিপিবদ্ধ করবা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেনগুলোকে স্থায়ীভাবে খতিয়ানে লিপিবদ্ধ করবা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। একজন হাত উঠেছে দেখতে পাচ্ছি, জুনায়েদ, কিছু বলতে যাচ্ছে কিনা দেখি। আচ্ছা, কিছু বলতে চাইলে বলবা, তবে আমার মনে হয় শেষে বলাটা বেটার হবে, কারণ আমরা সময় আসলে অত বেশি পাবো না। শেষে 10 মিনিট এরকম প্রশ্ন উত্থাপনের সুযোগ দিব। তো জুনায়েদ কিছু বলতে যাচ্ছে নাকি, বলো। জুনায়েদ হাত উঠে রাখছো তো, তাই। স্যার গৌণ উদ্দেশ্যটা বুঝিনি আর কি, গৌণ উদ্দেশ্যটা কি রকম? ওটা আমরা বলবো, হ্যাঁ তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণে যাবো, বললাম তো প্রশ্নোত্তর পর্ব তোমাদের জন্য আমি শেষ 10 মিনিট বরাদ্দ রাখছি, ওইখানে তোমরা প্রশ্নোত্তর পর্বে করতে পারবা। আপাতত আমি সিরিয়ালি বলে যাচ্ছি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে অবশ্যই পারবা তুমি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে 2 নম্বর আর্থিক ফলাফল নির্ণয়। একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে বিশদায় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করা হয় হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। আমরা যে লেনদেনগুলো লিখবো ওই লেনদেনগুলোর ভিত্তিতে আমি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বের করব, এটাও কিন্তু আমার প্রধান উদ্দেশ্য। নেক্সট 3 নম্বর আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের দায় দেনা
মানে দায় দানা বলতে কত টাকা মানুষের কাছে দেনা আছে ও সম্পত্তি, আমার কত টাকা সম্পত্তি আছে, স্থিতি নিরূপণ করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। মানে আমি আমার প্রতিষ্ঠানের সম্পদ কত আছে, দায় কত আছে এবং তৃতীয় পক্ষের নিকট আমি কত টাকা দেনা আছি, এই বিষয়গুলো আর্থিক অবস্থা নির্ণয়ের মাধ্যমে জানা যায়। তো হিসাব বিজ্ঞানের এটা একটা উদ্দেশ্য। তারপরে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করে সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে সাহায্য করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ আমরা যে আর্থিক ফলাফল বের করব, লাভ ক্ষতি, আমরা যে আর্থিক অবস্থা বের করব, সম্পদ, দায় দানা, এইগুলোর মাধ্যমে বা এগুলা বিশ্লেষণ করে আমি যে তথ্যগুলো পাবো এগুলো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে অথবা পরিকল্পনা প্রণয়নে হিসাব বিজ্ঞান সরবরাহ করে থাকে। এই জন্য বলা হয় হিসাব বিজ্ঞান ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণে সাহায্য করে। এই চারটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এরপরে একটাকে আমাদের জুনায়েদ বলেছিল যে গণ উদ্দেশ্য কি, আমি সেটা বুঝতে পারি না। গণ উদ্দেশ্য হচ্ছে মুখ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে কিছু সহায়ক উদ্দেশ্যের প্রয়োজন হয়। যেমন তুমি যদি তোমার চারটা মৌলিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাও তাহলে তুমি কিন্তু অটোমেটিক্যালি সেটা বাস্তবায়ন করতে পারবা না। তোমাকে কি করতে হবে, ওটার পাশাপাশি কিছু সহায়ক উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, সেটাকে বলা হয় গণ উদ্দেশ্য। যেমন ধরো 5 নম্বর আমরা লিখছি গণ উদ্দেশ্যের মধ্যে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। হিসাব বিজ্ঞানের একটি অন্যতম গণ উদ্দেশ্য হলো সুষ্ঠু হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের দেনা পাওনার পরিমাণ সঠিকভাবে নির্ণয় ও নিষ্পত্তি করা। মানে একটা প্রতিষ্ঠানের কাছে মানুষ কত টাকা পাওনা আছে অথবা আমি কত টাকা দেনা আছি, এই তথ্যগুলো এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে নির্ণয় করা যায়। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেন দুতরফা দাখিলা নীতি অনুসারে, দুতরফা দাখিলা পদ্ধতিটা আমরা 9 10 যারা কমার্সে ছিল তারা জানো, লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকা দ্বারা হিসাবের বইতে লিপিবদ্ধ করাই হচ্ছে দুতরফা দাখিলা নীতি অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক স্থায়ীভাবে লিপিবদ্ধ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেয়ামিল তৈরি করে হিসাবের শুদ্ধতা যাচাই করাও হিসাব বিজ্ঞানের একটি সহায়ক উদ্দেশ্য। মানে আমরা জাবেদায় যে লেনদেনগুলো লিখবো, খতিয়ানে যে লেনদেনগুলো লিপিবদ্ধ করব, তার ভিত্তিতে আমরা খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করে ওই উদ্বৃত্তগুলোর সাহায্যে একটা সময় শেষে আমরা রেয়ামিল প্রস্তুত করে আমাদের খতিয়ানগুলো গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করা হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য, এটাকে সহায়ক উদ্দেশ্য বলে। জালিয়াতি উদ্ঘাটন ও রোধ। সঠিক ও সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ এবং সংরক্ষণ করে সহজে জালিয়াতি উদ্ঘাটন ও দ্রুত প্রতিরোধ এর ব্যবস্থা করা হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। মানে বিষয়টা এরকমই যে আমি যখন লেনদেনগুলো হিসাবের খাতায় লিখতে যাব তখন প্রত্যেকটা লেনদেনের সমর্থনে প্রমাণপত্র থাকে, ডকুমেন্ট থাকে বা দলিল থাকে। এই জন্য আমি লেনদেনগুলো লিখতে গেলে ওই ডকুমেন্ট বা দলিলের ভিত্তিতে লিখতে হয়, যার কারণে কেউ আমার প্রতিষ্ঠানে জালিয়াতি করতে গেলে অথবা দুর্নীতি করতে গেলে সহজে এটা উদ্ঘাটন করা যায় এবং দ্রুত প্রতিরোধ ব্যবস্থাও নেওয়া যায়। ব্যয় নিয়ন্ত্রণ। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করে আয় বৃদ্ধি করা হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। ব্যয় নিয়ন্ত্রণ মানে কি, ব্যয়কে পরিকল্পনার মধ্যে রাখা অথবা কাঙ্ক্ষিত সীমার মধ্যে রাখা, যাতে ব্যয় অতিরিক্ত না হয়। আর ব্যয় যখন নিয়ন্ত্রণ করা যায় তখন প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি করা যায়। এরকম আরো কিছু উদ্দেশ্য আছে হিসাব বিজ্ঞানে, কোনো যেমন মূল্যবোধ জবাবদিহিতা সৃষ্টি, সরকারের আয়কর ভ্যাট এগুলা নির্ধারণ করতে সহায়তা করা, এগুলাকে বলা হয় গণ উদ্দেশ্য। আমরা আর আলোচনায় গেলাম না। গণ উদ্দেশ্য হচ্ছে মুখ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে, চারটা মুখ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে যে ধরনের সহায়ক উদ্দেশ্য বা এক কথা পরিপূরক উদ্দেশ্য সেগুলোকে গণ উদ্দেশ্য বলা হয়। এরপরে আমরা চলে আসি হিসাব তথ্যের ব্যবহারকারী পক্ষগুলোর নাম লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আমরা যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বললাম, এই হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, 2 নম্বর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ মানে ব্যবসায়ের ভিতরে পক্ষ, বাহ্যিক মানে ব্যবসায়ের বাইরে পক্ষ। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা দেখো, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আছে ব্যবসায়ের ভিতরে যারা থাকে, এখানে ব্যবহারকারীতে ভুয়া আসে নেই, ব্যবসায়ের ভিতরে যে সকল পক্ষ হিসাব তথ্য ব্যবহার করে, হ্যাঁ, তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে। যেমন মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক। মানে এরা হচ্ছে ব্যবসায়ের ভিতরে পক্ষ যারা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে। আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে আছে তোমার ব্যবসায়ের বাইরের পক্ষ যারা ব্যবসায় বিভিন্নভাবে সহায়তা করে, তারা ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী নামে পরিচিত। যেমন ঋণদানকারী, ঋণ দিয়ে সহায়তা করে কিন্তু সে ঋণ দেওয়ার আগে কিন্তু ব্যবসায়ের তথ্য জানতে চায়। পাওনাদার, বিনিয়োগকারী,
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকার, ভোক্তা, গবেষক, বণিক সমিতি মানে ব্যবসায়ী সমিতি, জনগণ, বাহ্যিক নিরীক্ষক, শ্রমিক সংঘ মানে ট্রেড ইউনিয়ন, স্টক এক্সচেঞ্জ, এরা মূলত ব্যবসায় বাহ্যিক ব্যবহারকারী। এরা অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবসায় ভিতরের পক্ষ, আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ব্যবসায়ের বাইরের পক্ষ। এরা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো বিভিন্ন প্রয়োজনে জানতে চায় অথবা নিতে চায়। তারপর আমরা পরবর্তী স্লাইডে আসি আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস। এই যে বর্তমান যে হিসাব বিজ্ঞান, সেটা কিন্তু বর্তমানে এই অবস্থায় ছিল না। যেটা আগে আমি একটু আগে বলছি হিসাব রক্ষণ ছিল, তারও আগে প্রাচীনকালে মানুষ এটাকে হিসাব রক্ষণ করতো অনেক ভিন্ন উপায়ে। তো মানব সভ্যতার ইতিহাস এর মতো হিসাব বিজ্ঞানের ইতিহাস অতি প্রাচীন। বর্তমান যুগে হিসাব বিজ্ঞান শুরুতে এই অবস্থায় ছিল না। হিসাব বিজ্ঞানের উৎপত্তির সঠিক ইতিহাস জানা না গেলে হিসাবের সাথে সংশ্লিষ্ট সকলে মনে করেন যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি প্রায় 4000 বছর আগে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশের ইতিহাসকে নিম্নলিখিত 4 ভাগে ভাগ করা যায়। 4টা ভাগে হিসাব বিজ্ঞানের উৎপত্তিকে ভাগ করা যায়। আদি যুগ বা উন্মেষ পর্ব, দ্বিতীয় যুগ বা প্রাক বিশ্লেষণ পর্ব, তৃতীয় যুগ বা বিশ্লেষণ পর্ব, বর্তমান যুগ বা আধুনিক পর্ব। আদি যুগ বা উন্মেষ পর্ব যেটা মানব সভ্যতার শুরু থেকে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আদি যুগ হিসেবে ধরা হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিয়েলি নামে রোমের ফ্রান্সিস সম্প্রদায়ভুক্ত এক ধর্মযাজকের লেখা হিসাব বিদ্যায় প্রথম বই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা প্রকাশিত হয়। মানে ইটালির একজন ধর্মযাজক, সে ফ্রান্সিস সম্প্রদায়ভুক্ত লুকা পেসিওলি সর্বপ্রথম তার এই বইতেই 1494 খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা প্রদান করে। তো এই আদি যুগটা হচ্ছে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বকে আবার 4 ভাগে ভাগ করা হয়: প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ। প্রস্তর যুগ মানে এখানে মানুষ পাথরের মধ্যে খোদাই করে হিসাব সংরক্ষণ করত। প্রাচীন যুগে মানুষ কড়ি বা ওই যে রশিতে গিট দিয়ে হিসাব রাখতো। বিনিময় যুগে মানুষ কি করত, দ্রব্য বিনিময় করত। কেউ ধান উৎপাদন করতো, তার বিনিময়ে অন্য কেউ যদি গম উৎপাদন করতো তার কাছে দ্রব্য বিনিময় করে চাহিদা পূরণ করত। আর মুদ্রা যুগ হচ্ছে মুদ্রার আবিষ্কার হলো, মুদ্রার আবিষ্কারের মাধ্যমে ব্যাংকের আবিষ্কার হলো। এই হচ্ছে আদি যুগের উন্মেষ বা পর্ব যেটা। আর দ্বিতীয় যুগ বা প্রাক বিশ্লেষণ পর্ব যেটা 16 শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত এই পর্ব বিস্তৃত। মানে ওইখান থেকে 16 শতাব্দী থেকে স্টার্ট করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শেষ পর্যন্ত এই পর্বটা বিস্তৃত। এ সময় ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করে। 1494 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে লুকা পেসিয়েলি নামক একজন গণিত শাস্ত্রবিদ লেখা তার সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামক গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের প্রণালী উল্লেখ করেন। এই সূত্র ধরে বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞান উৎপত্তি। মানে তার এই গ্রন্থ সূত্র ধরেই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কারের ভিত্তি ধরেই বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞানটা পরিচালিত হয়। তারপরে আমাদের দ্বিতীয় যুগের পরে তৃতীয় যুগ বা বিশ্লেষণ পর্ব। 1800 থেকে 1950 সাল পর্যন্ত এই 150 বছরকে বিশ্লেষণ পর্ব হিসাবে আখ্যা দেওয়া যেতে পারে। এ সময় যৌথ মূলধনী কোম্পানি আবির্ভাব, মানে বড় কোম্পানি, বৃহদায়তন উৎপাদন এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম কানুন বিশ্লেষণ করা হয়। 18 সালে আর্থিক হিসাব বিজ্ঞান উৎপত্তিও ঘটে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটাকে বলা হয়। আমরা যেটা বর্তমানে পড়ি ইন্টারমিডিয়েট, এটা কিন্তু আসলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এ সময় বিভিন্ন পেশাদারী হিসাব সংস্থা গঠিত হয়। যেমন বাংলাদেশে দুইটা আছে, ICMA-বি। তো ICMA বা ICMA-বি যেগুলা, ICMA যেটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলা হয়, আর ICA আছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা। তো বাংলাদেশে দুইটা হিসাব বিজ্ঞান সংস্থা হিসাব পেশা পরিচালনা করে। আর বিশ্বের উন্নত দেশগুলোতে আরো আছে হিসাব বিজ্ঞানে, যেমন AICPA, AAA, এগুলো মূলত হিসাব বিজ্ঞানের পেশার সাথে সম্পৃক্ত। FASB এগুলো হচ্ছে এই সময় আবিষ্কৃত। আর বড় বড় বৃহদায়তন কোম্পানিগুলোও এই সময় আবিষ্কৃত হয়। তারপর নেক্সট বর্তমান যুগ বা আধুনিক পর্ব। বর্তমান যুগ বা আধুনিক পর্ব হচ্ছে 1950 সালের পরবর্তী সময়কে হিসাব রক্ষণ সংক্রান্ত কাজ ও তথ্যের উত্থায়নে আধুনিক কাল বলে অভিহিত করা হয়। এ সময় হিসাব বিজ্ঞানীরা হিসাব বিজ্ঞান পেশার উন্নয়নে ও আধুনিকায়নে বিভিন্ন ধরনের গবেষণায় নিয়োজিত। মানে তারা হিসাব বিজ্ঞানের পেশার উন্নয়ন অথবা আধুনিকায়নে তারা গবেষণায় জড়িত আছে, এখনো বর্তমান অবধিও আছে। বিভিন্ন তথ্য, থিওরি বা বিভিন্ন নীতি এই সময় আবিষ্কৃত হয়। এ হচ্ছে আমাদের আধুনিক
পর্ব বা বর্তমান যুগ। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসকে 4টা ভাগে ভাগ করা হয় মেইনলি, আর প্রথম যেটা আদি যুগ সেটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়। তো আমরা এখন এরপরে আসবো আমাদের মূল জিনিস, যে জিনিসটার ভিত্তিতে আমরা অঙ্ক করবো আর এই ঘটনা। ঘটনা অবশ্য সবাই কম বেশি জানো, এটা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ খুব করব না। ঘটনা হচ্ছে মানুষের প্রাত্যহিক জীবনে যা ঘটে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের জীবনে যেগুলোই ঘটে বা সংঘটিত হয় সেটাই আমরা ঘটনা বলতে পারি। যেমন বাজার করা, ভোট দেওয়া, টেলিভিশন দেওয়া দেখা, এবং একই সাথে যেটা হচ্ছে ভাত খাওয়া থেকে শুরু করে অথবা যে কোনো কাজ, সেটাকে আমরা ঘটনা বলতে পারি। তো হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে যে সকল কর্মকাণ্ডের সাথে অর্থ সম্পৃক্ত রয়েছে কেবল ওই সকল কর্মকাণ্ডকে ঘটনা বলে। মানে হিসাব বিজ্ঞানে ওই ঘটনাকেই ঘটনা বলে যেগুলো অর্থ সম্পর্কিত রয়েছে বা অর্থ সম্পৃক্ত রয়েছে। তো ঘটনা আবার দুই প্রকার, একটা আর্থিক ঘটনা আর একটা অনার্থিক ঘটনা। ওই যে আমরা বললাম যে আর্থিক ঘটনা শুধুমাত্র হিসাব বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, আর অনার্থিক ঘটনা কিন্তু হিসাব বিজ্ঞানের সাথে সম্পৃক্ত নয়। এখন আসো আর্থিক ঘটনা কি? যে সকল ঘটনা অর্থের সাথে সম্পর্কিত এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আমরা আর্থিক ঘটনা বলি। অর্থের সাথে সম্পৃক্ত এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, দুটো বিষয়। যেমন মেয়ের বিয়েতে 1 লাখ টাকা খরচ করলো, তো এখানে অর্থের সাথে সম্পৃক্ত, সুতরাং এটা আর্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনা হচ্ছে কি? যে সকল ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয় এবং আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটায় না তাকে অনার্থিক ঘটনা বলে। যেমন কোনো ব্যবসায়ী স্ত্রী মারা গেল, এখানে আর্থিক বা অর্থের সাথে সম্পৃক্ত বিষয় নয়, যেহেতু নয় তাই এটা অনার্থিক ঘটনা। তো হিসাব বিজ্ঞানে অনার্থিক ঘটনাকে লেনদেন বলা যায় না, আর্থিক ঘটনাকে একমাত্র লেনদেন বলা যায়। তাহলে আমরা ঘটনা বলতে দুটাই বুঝাই, একটা আর্থিক আর একটা অনার্থিক। কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ঘটনা হচ্ছে সেটাই যার সাথে অর্থ সম্পৃক্ত রয়েছে। তো আমরা এখন আসি এরপরে লেনদেন। এটা হচ্ছে তোমার অঙ্কের প্রাথমিক স্টেজ। লেনদেন কি? অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এটা। লেনদেন কাকে বলে বা লেনদেনের সংজ্ঞা। তো লেনদেন ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে এমন সব ঘটনাই লেনদেন। এমন সব ঘটনাই আমরা লেনদেন বলে থাকি যেগুলো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এইরূপ আদান প্রদানকে লেনদেন বলে। মানে কি? তুমি অর্থের আদান প্রদান করবা অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরকম কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, মানে আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা যদি চেঞ্জ হয়, তখন এরূপ আদান প্রদানকে আমরা কি বলি? লেনদেন বলি। আর আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পত্তি সমান দায় প্লাস স্বত্বাধিকার অথবা এ সমান সমান এল প্লাস ই এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকেই লেনদেন হিসাবে আখ্যায়িত করেছেন। যারা বর্তমান হিসাব বিজ্ঞানী তারা মনে করে যে হিসাব সমীকরণের 3টা মৌলিক উপাদানের যদি পরিবর্তন ঘটায় এমন কোনো ঘটনাকে আমরা লেনদেন বলবো। অর্থাৎ সম্পত্তি, দায় এবং স্বত্বাধিকারের পরিবর্তন আনয়নকারী কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। এটা আমেরিকান হিসাব বিজ্ঞানীদের কনসেপ্ট বা আধুনিক হিসাব বিজ্ঞানীদের কনসেপ্ট। তারা মনে করে যে 3টা সমীকরণের উপাদান যে আছে তার মধ্যে যে কোনো একটার পরিবর্তন ঘটলেই ওটাকে আমরা লেনদেন বলতে পারি। আর আগে যে সংজ্ঞা দিয়েছি আমি ওটা হচ্ছে ব্রিটিশ হিসাব বিজ্ঞানীদের কনসেপ্ট, এবং যারা প্রাচীন তাদের কনসেপ্ট হচ্ছে ওটা যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এরপরে আমাদের যেটা জুনায়েদের প্রশ্ন থাকলো আমরা পরে নিব একটু পরে। এরপরে আমরা লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি বা উপাদানও বলতে পারি। আর্থিক অবস্থার পরিবর্তন নাম্বার 1, কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থা পরিবর্তন না হলে লেনদেন বলা যাবে না। মানে আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা চেঞ্জ হতে হবে, হয় নগদ টাকা আসবে না হয় নগদ টাকা চলে যাবে, অথবা এমনটাও হতে পারে নগদ টাকা আসার অবস্থা তৈরি হবে অথবা যাওয়ার অবস্থা তৈরি হবে। তো আর্থিক অবস্থা পরিবর্তন দুই রকম হতে পারে, পরিমাণগত বা নিট পরিবর্তন, আর একটা হচ্ছে কাঠামোগত বা গুণ পরিবর্তন। এই জিনিসটা একটু বলি, এটা অনেক সময় তুমি প্রশ্নে বলে ক নম্বরে। পরিমাণগত পরিবর্তনটা হচ্ছে কি? দুই দিকে পরিবর্তন হবে, এ বাড়লে ই বাড়বে অথবা এ বাড়লে এল বাড়বে, অর্থাৎ সমীকরণ দুই দিকে যখন পরিবর্তন হয় তখন এটাকে বলে পরিমাণগত পরিবর্তন। আর কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন যেটা হচ্ছে হিসাব সমীকরণের যে কোনো একটা উপাদানের পরিবর্তন হবে, অর্থাৎ একদিকে হবে, হয় সম্পদ বাড়বে কমবে না হয় দায় বাড়বে কমবে, যে কোনো একদিকে পরিবর্তন হবে, এটাকে বলে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। 2 নম্বর হচ্ছে অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য। কোনো ঘটনা অর্থ দ্বারা পরিমাপযোগ্য হলেই তাকে আমরা লেনদেন বলবো। যেমন করিমকে 5,000 টাকা বেতন দেওয়া হলো,
এই ক্ষেত্রে কারবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেল, সুতরাং এটাকে লেনদেন বলা যাবে। কারণ অর্থের দ্বারা পরিমাপ না করা গেলে ওটাকে আমরা লেনদেন বলতে পারবো না। একটু আগে সংজ্ঞায়ও বলছি, দ্বৈত সত্তা যে আর্থিক ঘটনায় দুটি পক্ষ জড়িত তাকেই লেনদেন বলে। এক পক্ষকে মূল্য গ্রহণ করে, অপর পক্ষ মূল্য প্রদান করে। তার মানে কি, একটা গ্রহণ করবে আরেকজন দিবে, এখানে দুটা পক্ষ জড়িত থাকতে হবে। যেমন আজগর করিমকে 100 টাকা প্রদান করলো, এক্ষেত্রে করিম গ্রহণ করলে এবং আজগর প্রদান করলে তাহলে এটি লেনদেন হবে। মানে একজন গ্রহণ করবে আরেকজন দিবে। স্বয়ং সম্পূর্ণতা এবং স্বতন্ত্রতা, প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং অন্যান্য লেনদেন হতে স্বতন্ত্র হতে হবে, আলাদা হতে হবে। কোনো লেনদেন পূর্ববর্তী বা ঘটনা দ্বারা প্রভাবিত হলেও তাদের আলাদাভাবে বিবেচনা করতে হবে। মানে আগে ঘটনার সাথে সম্পর্ক থাকতে পারে, থাকলেও এদেরকে আলাদাভাবে বিবেচনা করে হিসাবভুক্ত করতে হবে। যেমন ক্রয় করার 10 ঘন্টা পর মূল্য পরিশোধ, এখানে ক্রয়কালে একটি লেনদেন এবং পরিশোধকালে আরেকটি লেনদেন সংঘটিত হলো, ঘটনা দুটিকে আলাদাভাবে হিসাবভুক্ত করতে হবে। সম্পর্ক থাকলেও দুটাকে সম্পূর্ণ আলাদাভাবে হিসাবভুক্ত করতে হবে। তারপরে আমরা লেনদেনের বৈশিষ্ট্য পাচ্ছি দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা। লেনদেন এর ঘটনাকাল সর্বদা দৃষ্টিগোচর হয় না, অগোচরে, নীরবে ও নিবৃত্ত লেনদেন হতে পারে। মানে সবসময় দৃশ্যমান হবে এমনটা না, লেনদেন অদৃশ্যমান হতে পারে। যেমন সম্পত্তির অবচয়, তার চোখে দেখা যায় না, তবুও তা লেনদেন। এ ধরনের লেনদেনকে অদৃশ্য লেনদেন বলে। অতীত ঘটনা ও ভবিষ্যৎ ঘটনা, সাধারণত যে ঘটনা ঘটে গেছে তাকে আমরা লেনদেন রূপে গণ্য করা হয় এবং হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। অনেক সময় দেখা যায় ভবিষ্যতে ঘটতে পারে এমন সব ঘটনাও লেনদেন হয়। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ ধার্য করা, মানে আমার অতীতে ঘটে গেছে এগুলোকে আমরা লেনদেন বলি, কিন্তু ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাও ব্যবসায় লেনদেন হতে পারে। যেমন আমরা দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করি পার্সেন্টেজ আকারে। প্রামাণ্য ঘটনা, যেসব আর্থিক ঘটনা দলিল অথবা বস্তুগত অথবা উভয় প্রকার প্রমাণ দেওয়া যায়, ওই ঘটনাগুলো কি লেনদেন রূপে গণ্য করা হয়। মানে প্রত্যেকটা ঘটনার সমর্থনে একটা প্রমাণপত্র থাকতেই হবে। যেমন ক্যাশ মেমো, চালান, এগুলো না থাকলে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করতে পারবো না। লিপিবদ্ধ যোগ্যতা, কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তা অবশ্যই লিপিবদ্ধ যোগ্য হতে হবে। মানে এক কথা সেটা লেনদেনের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, তাহলে আমরা লিখতে পারবো। পণ্য ও সেবার বিনিময়, লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হলো পণ্য বা সেবার বিনিময় সংগঠিত হওয়া। মানে আমি বিনিময় না হলে কিন্তু আবার লেনদেন হবে না। আমার পণ্য আমি তোমাকে কাছে বিক্রি করব, তুমি নিবা, অথবা আমি এখন সেবা দিচ্ছি, তুমি গ্রহণ করতেছো, সুতরাং এটা লেনদেন। তাহলে আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম যে কি কি বৈশিষ্ট্য থাকলে লেনদেন হতে পারে। এবার আমরা তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, দেখি পারো কিনা। আমি আনমিউট করে প্রশ্ন করি। প্রথমে আব্দুল্লাহ আল মামুন বলো। আব্দুল্লাহ আল মামুন, আমি তোমাকে আনমিউট করলাম, দেখো শুনতে পাচ্ছ কিনা। হিসাব রক্ষণ কি? এক কথায় উত্তর দাও। হিসাব রক্ষণ কি বলতে পারবে? আমি প্রথমে বলছিলাম আজকে আলোচনায়, লেনদেন লিপিবদ্ধ করা কলা কৌশলকে হিসাব রক্ষণ বলে। পারলা না তো? লেনদেনে লিপিবদ্ধ করা কলা কৌশলকে হিসাব রক্ষণ বলে। তাহলে মনোযোগ কম, বোঝা যাচ্ছে। তারপরে আমাদের মুহিতুল ইসলাম, মুহিতুল ইসলাম বলো, হিসাব বিজ্ঞান কাকে বলে? মুহিতুল ইসলাম, হিসাব বিজ্ঞান কাকে বলে? বলতে পারবে না? হিসাব বিজ্ঞান কাকে বলে? অর্থরঙ্কে পরিমাপযোগ্য লেনদেন সময়ের লিপিবদ্ধকরণ, স্থায়ীভাবে বা সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, তারপরে কি ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নিরূপণ ও এগুলোর বিশদ বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের কাজ কিন্তু ব্যাপক, সংকীর্ণ না। তাহলে পারলা না, এই যে তোমাদের মনোযোগ নাই। জুনায়েদ বলো দেখি এবার। জুনায়েদ তো অনেক প্রশ্নই করতে যাচ্ছিলা। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কয়টি ও কি কি? জুনায়েদ। স্যার দুইটি। মুখ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য বলতে মেইন উদ্দেশ্য না, প্রধান হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকে প্রধানত ভাগ করা হয় দুই ভাগে, কিন্তু মুখ্য উদ্দেশ্য 4 প্রকার। মুখ্য উদ্দেশ্য 4টি। লেনদেনের সুষ্ঠু স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, তৃতীয়টা হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ এবং চতুর্থটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু এগুলো পারবা না, কারণ এগুলা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তুমি অঙ্ক করার জন্য লাগবে। মাহমুদুল বলো, মাহমুদুল। মাহমুদুল বলো দেখি, হিসাব তথ্যের ব্যবহারকারী প্রধানত কয় ধরনের এবং কি কি? হিসাব তথ্যের ব্যবহারকারী সার্ভিস অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী প্রধানত দুই ধরনের, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। ভেরি গুড, ওর মনোযোগ আছে, বোঝা যাচ্ছে মাহমুদুল। এবার আমরা তৌফিককে জিজ্ঞাসা করি। তৌফিক, তৌফিক বলো, পাওনাদার হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
পাওনাদার হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? তৌফিক বলতে পারতেছে না তৌফিকে, তাইলে তো গাজী মাসরুরকে জিজ্ঞাসা করি। গাজী মাসরুর, পাওনাদার হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? মাসরুর বলতে পারে না, তাহলে হবে মাসরুর শুনতে পাচ্ছ না? আসাদুজ্জান জাহিন বলো। জাহিন, পাওনাদার হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। তারপরে নেক্সট হচ্ছে আজাদ। আজাদ, সাফওয়ান বিন আজাদ বলো। সাফওয়ান বিন আজাদ হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত সালে? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত সালে? সাফওয়ান বিন আজাদ 1494 খ্রিস্টাব্দে। পারলা না। তারপরে আভ্যন্তরীণ নিরীক্ষক হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? এটা সাকিব বলো। সাকিব সিহাব বলো। অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? তোমরা তো মনোযোগ নাই, বোঝা যাচ্ছে। অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে নেক্সট হচ্ছে আমাদের ঘটনা কাকে বলে? ঘটনা কত প্রকার? এটা কাকে জিজ্ঞাসা করা যায় দেখি? ঘটনা আরাফাত আলম বলো। ঘটনা কাকে বলে? ঘটনা কত প্রকার? আরাফাত আলম, ডি 124463। ঘটনা কাকে বলে? ঘটনা কত প্রকার ও কি কি? ঘটনা হচ্ছে মানুষের প্রাত্যহিক জীবনে যা ঘটে তাই ঘটনা। ঘটনা দুই প্রকার, একটা আর্থিক ঘটনা আর একটা অনার্থিক ঘটনা। তারপরে হচ্ছে লেনদেন কাকে বলে? নাহিদ, লেনদেন কাকে বলে? নাহিদ বলো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর আদান প্রদানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে লেনদেন বলে। লেনদেনের উপাদান মানে লেনদেনের বৈশিষ্ট্যগুলারই আমরা আজকে বললাম। প্রথমত আর্থিক অবস্থার পরিবর্তন, 2 নম্বর অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য, 3 নম্বর আমরা বলছিলাম দ্বৈত সত্তা, 4 নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা, 5 নম্বর হচ্ছে দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা। এগুলো হচ্ছে লেনদেনের উপাদান। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমি আজকে যেগুলো পড়ালাম সেগুলো একটু ভালো মতে নিজেরা রিভিশন দিবা। রিভিশন বইতে আছে এবং আমি যেটা পড়ালাম এগুলো